কি ফিস্টুলা ছিল? টিনি মানে পাতলা, যেটা একদম আচ্ছা, ছোট। টাইনি, হ্যাঁ, ছোট হ্যাঁ হ্যাঁ ফিস্টুলা, হ্যাঁ। হ্যাঁ, এবার ওটা দেখলাম একটুখানি ইসে হচ্ছে আর কি, মানে শুকনো শুকনো দেখতে লাগছে আর কি। শুকনো শুকনো দেখতে লাগছে। ওই হুম। যেটা অপারেশনের পর থেকে গেছিল সেটা, নাকি নতুন যেটা হয়েছিল সেটা? ওই সেটা অপারেশনের সময় থেকে গেছিল সেটা না। হুম। সেটা সম্বন্ধে বলছি আপনাকে, তার আগে এটা একটু বলে নিই। এটা হচ্ছে অপারেশনের পরে হয়েছিল এটা। হুম। অপারেশনের পরে হয়েছিল একটা ওই ওই সাথে এমআরআই রিপোর্টে এসেছিল যে হুম। একটা ওই টিনি ফিস্টুলা আছে, কিন্তু হুম। সেটা সারফেস পর্যন্ত বেরোয়নি, সেটা ভিতরে হুম। ভিতরেই ছিল। হুম। হুম। হ্যাঁ, সেটা হুম। কিন্তু পরে ওটা হুম। সারফেসে এসেছিল আর হুম। কি। হুম। তো সেটা খুব একটা জ্বালাতন করতো না, কিন্তু হুম। মাঝখানে কয়েকটা দিনের জন্য খুব জ্বালাতন করেছিল আর কি, হুম। ব্যথা বেদনা হয়েছিল। হুম। কিন্তু যখন ওটা সারফেসে আসে তার আগে হুম। ওখানে মানে মুখ বেরোনোর আগে হুম। একদম খুব বড় করে একটা মানে মুখ হয়ে, হুম। ততদিন পর্যন্ত পুজ রক্তগুলো জমেছে, হুম। তো ওখানে হুম। খুব ব্যথা হয়ে তারপরে একটা ছোট্ট হুম। একটা ফুটো হয়ে বেরিয়েছে। হুম। বেরোনোর পর থেকে ওটা আস্তে আস্তে আবার ব্যথা বেদনাটা কমে গেছিল আর কি। ওকে। তারপর থেকে ওখানে এই কষ্ট হস বেরোতো, তারপরে হুম। এখন ওটা একটু শুকনো শুকনো লাগছে আর কি। ওকে। ঠিক আছে, এইবার আমি যেটা বলছিলাম, হুম। আমি বলছিলাম যে রেকটামের ভিতরে ওই যদি আপনি আপনার স্পাইনাল কর্ডের দিকে যদি 6 o'clock হয়, তাহলে ঠিক উল্টো দিকে হুম। 12 o'clock-এর দিকে হুম। ওখানে আমার যখন পায়খানা করতে যাই, তখন হুম। ওখানে একটা মানে বাধা বাধা একটা সৃষ্টি যে হচ্ছে, আমি সেটা অনুভব করতে পারি। আচ্ছা। ঠিক আছে, আর ওখান থেকেই আপনার ওই লিকেজ যেটা হয়, আমি বলি না মাঝে মধ্যে লিকেজ হুম। হয়ে যায়। হুম। হ্যাঁ ঠিক আছে, হুম। লিকেজ হয়ে যায় ওই যে ওইখান থেকে, ওই একটা জায়গা থেকে 12 o'clock-এ। হুম। ঠিক আছে, ওইখান থেকে এবার ঠিক তার বাইরের সাইডটা যদি আমি চলে আসি, সেটাকে হুম। আপনাকে ছবি পাঠাচ্ছি, হুম। স্কোয়ার করে একটা মার্ক করে রেখেছি। হুম। ওই জায়গাটায় আমার ওই ব্যথাটা হয় এবং মনে হয় যেন ভিতরে একটা কিছু গাঁট পেকে আছে। হাঁটতে গেলে না একটু শক্ত শক্ত ভাব লাগে, কিন্তু সবসময় না, মাঝে মধ্যে ওটা হয় আর কি। হুম। এবার ওখানেই দেখবেন ছোট্ট একটা সাদা একটা অংশ দেখা যাচ্ছে, যেখান থেকে একটা আপনার ওইখান থেকে একটা ইসে বেরোচ্ছে, আপনি ইয়েলো কালারের কষ বেরোচ্ছে। ওটা ছবিটা আপনি দেখতে পারবেন, ওটা পাঠাবো আপনাকে আচ্ছা, অবশ্যই। একটা ফটো। আর একটা ফটো হচ্ছে আপনাকে একটু গোল টাইপের করে দেওয়া আছে, ওই জায়গাটা ফটোতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু হুম। একটু ফুলে আছে। আচ্ছা। হ্যাঁ, দুটো ফটো আর একটা প্লেন, ওর ওই এই আর একটা, এই টোটাল মিলিয়ে এগুলো তো মার্ক করা আছে, এরই হুম। একটা ফ্রেশ ফটো আর একটা, হুম। তিনটে ফটো আপনাকে আমি পাঠাচ্ছি, তাহলে ওকে। দেখলে বুঝতে পারবেন। ওকে। ভালো করে জুম করে দেখবেন, দেখবেন একটা ইয়েলো রঙের কষ বেরোচ্ছে মাঝখানে একটা সাদা ছোট্ট একটা হুম। অংশ থেকে, তার হুম। উপরে অংশ, একটু উপরে অংশই, হুম। মানে যেটা আপনার অ্যানাসের দিকে, হুম। ওখানে কিন্তু একটা মানে যেটা অপারেশন করার পর আমাকে শুকায় নিয়ে একটা, হুম। ওইটা হুম। একটা, হুম। ওটাও একটা পার্ট আছে যেটা সবসময় লাল হয়ে থাকে। হুম। হ্যাঁ, সেখান থেকে কষ্টটা কিন্তু গড়িয়ে গড়িয়ে আসেনি, গড়িয়ে আসেনি, ঠিক একটা সাদা ছোট্ট একটা অংশ, হুম। ওইখান থেকেই ও কষ্টটা বেরোয়। ওটা যখন আমি সকালবেলা সিস্ট বাত নিই, হুম। তারপরেও একটা একটু আমার পরিষ্কার একটা সুতির ন্যাকড়া আছে, ওটা দিয়ে তো মুছি পরিষ্কার ভালোভাবে। যখন ওটাকে আমি চেপে ধরি, তখন ওখানে 1 ফোঁটার মতন একটা হলুদের অংশ আমি দেখতে পাই আমার ওই সাদা কাপড়টার মধ্যে। ঠিক আচ্ছা, আছে, আপনাকে যে এইবার বেঙ্গল কেমিক্যালের তুলো বললাম, হ্যাঁ হ্যাঁ, ওটা ইউজ করছেন না? না ওটা এখন ইউজ করছি না, যেহেতু তখন খুব পরিমাণে বেরোচ্ছিল। হুম। এখন সেই পরিমাণটা কমে গেছে, যার জন্য আর ওই লুঙ্গি বুঙ্গিতে লাগছে না আর কি, ওর জন্য হুম। আর হুম। ওটা ইউজ করা হচ্ছে না আর কি। হুম। আর গজ? ওই ওই একই, মানে দুটোর মধ্যে কোনোটাই লাগছে না আর কি। আচ্ছা। হুম। ঠিক আছে, হুম। কিন্তু একটু আঠালো ভাব একটু থেকে যাচ্ছে, কিন্তু লুঙ্গি বুঙ্গি তো কিছু মানে সেরকম ভাবে বেরোচ্ছে না আর লাগছেও হুম। না, একটা হুম। আঠালো ভাব থাকছে। যদি হুম। আমি মনে করুন সকালবেলা সিস্ট বাত নিই, তারপরে হুম। দুপুরবেলা যখন স্নান করতে যাই, হুম। তো স্নান করার আগে আমাকে একটুখানি যদি ঘরের মধ্যে একটু এদিক ওদিক করি, তখন আমার মনে হয় যেন একটা আঠা ভাব, ওই যে ওখানকার যে লোম ঠোম গুলো আছে না, হুম। একটার হুম। সঙ্গে একটা লেগে গিয়ে হুম। ওটা হুম। টান টান পড়ে আর কি, ওটা শুকিয়ে গিয়ে টান টান পড়ে, ওই একটু আঠা আঠা ভাব দেখা যায় আর কি। ওকে। ঠিক আছে, আবার দুপুরবেলা স্নান করার পরে আবার রাত্রিবেলা যখন ওয়াশ করি আমি, ওটা হুম। আবার গরম জল দিয়ে ওয়াশ করা হয় তো, হুম। তখন ওয়াশ করার আগেও ওটা আমি মানে পুরো পরিষ্কার ভাবে দেখতে পাই, একটা লেই লেই ভাব থাকে, হুম। পিচ্ছল ভাব। লেই ভাব বলতে আমি হাত দিয়ে ওটাকে গরম জল দিয়ে ডলে ডলে ধুই তো, হুম। হুম। একটা পিচ্ছল ভাব ওটা অনুভব করা যায়, এবং ওই যে লোম গুলো আছে সেগুলো টেনে ধরে। হুম। হুম। ঠিক আছে, এই হচ্ছে। আর স্কোটামের ভিতরে হুম। আপনার ওই ডান সাইড টেস্টিকুলারের একটা মানে সাইডে ওখান থেকে একটু একটু ফোলা ফোলা ভাব আছে, যেটা অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি। ওখান থেকেও আমার কিন্তু ওই একই কালারের, মানে যেই কালারে আপনাকে আমি ছবিটা পাঠিয়েছি, ওই একই কালারের একটা কস বেরোতো। হুম। ওখানে দুই তিনটে ছোট ছোট ফুটো, ওটা যদি ছবি আপনাকে পাঠাই ওটা আপনি বুঝতে পারবেন না, যার জন্য ওটা ছবি আমি পাঠালাম না। আর তুমি ওটার পাঠিয়েছেন? কই, নেই তো। আমি পাঠাচ্ছি আপনাকে, এই ও, কথা আচ্ছা, আগের থেকে আচ্ছা। বলে নিলাম, এবার হুম। আমি হুম। পাঠাচ্ছি, সঙ্গে সঙ্গেই ওকে। পাঠাবো আর কি। হুম। আমি তারপর ছবিগুলো বলুন। তুলে রেখেছি। হ্যাঁ, তারপর আর বলুন। ঠিক আপনার ওই প্যানিসের নিচে ওই হুম। আপনার যে ফুটোগুলো আছে, যেখান দিয়ে আমার ওই বলছিলাম যে স্কোটামের
ওই যে ইয়েলো কালারের কষগুলো যে বেরোতো, ওটা ঠিক হুম কিন্তু অনেকটা এই স্প্যানিশের নিচে আর কি, হুম একটুখানি নিচে আর কি। হুম আর একদম নিচে সাইডটায়, যেই সাইডটা আপনাকে ওই যে মার্ক করে আমি পাঠাবো, হুম ওইখান দিয়েই আমার ওই হলুদ রঙের কষটা বেরোয়। আর যখন আমি দাঁড়াই, হুম তখন মনে হয় যেন ওখানে একটা গাঁট গাঁট লাগে আর কি, মানে একটা কিছু একটা দুটো পা এক করতে গেলে যদি কোনো হুম একটা, যেরকম একটা যদি কিছু থাকে, হুম মনে হয় না কিছু একটা বাজছে আমাকে হুম স্মুথলি। ওটা কিন্তু আবার সবসময় হয় না কিন্তু ওটা। আচ্ছা ঠিক আছে, ওটা মনে করুন 2 দিন রইলো, 3 দিনের দিন দেখা গেল আবার ওটা অতটা অনুভব হচ্ছে না। ঠিক আছে, এরকম আর কি। ওকে আর ও এবার আরেকটা কথা, দেখুন আরেকটা হচ্ছে আপনার ওই যে ইসের দিকে ওই কি বলে, যখন আমি পায়খানায় যাই তখন ওই রেকটামটা একটু জ্বলে, কিন্তু আমি এখন লঙ্কা টঙ্কা খাই না, তাও জ্বলে। হুম আর হচ্ছে এনাসের যে মুখটা আছে এনাসের, ওটাও দেখি সবসময় হালকা 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 একটু জ্বলে তারপর আর কি। যখন সিজ বাদ নেন তারপর কেমন লাগে? তারপর থেকে ওটা অনেকটাই মানে মানে কমে যায়, কিন্তু কমে যাওয়ার পরে 20-25 মিনিটের পর থেকে আবার আস্তে 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 জ্বালাটা একটু বাড়ে, কিন্তু বেশি বাড়ে না, একদম সামান্য পরিমাণে একটা যন্ত্রণা হয়েই থাকে। হুম হালকা, খুব হালকা, ওটা খুব হুম মানে জোর তোর না আর কি। হুম আচ্ছা হুম এবার এই হচ্ছে। দেখুন, যে জিনিসটা মানে এটা হচ্ছে হেরিংস ল অফ কিওর, সেটা হচ্ছে যে জিনিসটা সবার আগে তৈরি হয়েছে সেই হুম, জিনিসটা সবার পরে সারবে। আপনার হ্যাঁ যে এখন যে জায়গাটা বলছেন ড্রাই লাগছে, সেইটা শুরু হয়েছিল সবার লাস্টে, হ্যাঁ তাই তো? হ্যাঁ ওইটা হ্যাঁ ড্রাই হবে সবার আগে। হ্যাঁ, যেহেতু ওটা লাস্টে হয়েছে। একদম আর ইন দ্য রিভার্স অর্ডার অফ অ্যাপিয়ারেন্সে কিওর হবে। হ্যাঁ, আর ওই যে যেটা আপনাকে আমি বললাম, ওই যে গার্ড গার্ড লাগছে, ওটা হুম কিন্তু একদম প্রথম থেকে 2017 সাল থেকে। ওরে বাবারে। হ্যাঁ, ওটা কিন্তু একদম প্রথম থেকে, যার জন্যই হুম ওই জায়গাটা মানে মানে কিছুতেই ঠিক হচ্ছে না আর কি। হুম ওটাই কিছুতেই ঠিক হচ্ছে না। ওকে আমি হুম ছবিগুলো আপনাকে, আমি কথা শেষ হয়ে গেলে ওই ছবিগুলো আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ যেটা স্কোয়ার মার্ক করা আছে ওখানটা হুম কিন্তু আমার একটু গার্ড গার্ড লাগে আর ব্যথা হয়। হুম আর যেটা একটু গোল টাইপের দেখবেন আমি একটা মার্ক করে রেখেছি, সেই জায়গাটা কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ফুলে আছে। ঠিক আছে ঠিক আছে। হুম খিদে ঘুম ঘুমটা এখন মাঝে মধ্যে একটু কম হচ্ছে। মানে মানে রাত্রেবেলায় আমি ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু মনে করুন এই 1:30টার সময় একবার যদি ঘুম ভেঙে গেল, হুম তারপরে ঘুম আসতে একটু দেরি হলো, আবার 3:30-3টের সময় একবার ঘুম ভাঙলো, আবার ঘুম দেরিতে আসে। আর হুম সকাল 6টা 6:30 যদি ঘুম ভেঙে গেল, হুম তারপরে আর ঘুম কিছুতেই আসবে না। হুম খিদে খিদেটা আমি সকালবেলা খিদে পায়, দুপুরেও খিদে পায়, কিন্তু হুম রাত্রে এটা যেহেতু তাড়াতাড়ি খাই, ওর হুম জন্য খিদেটা অতটা অনুভব হয় না আর কি। হুম হাঁটছেন? হাঁটছি, ঘরের মধ্যে একটু হাঁটতে পারছি, কিন্তু বাইরে যাওয়ার মতো এখন পর্যন্ত ক্ষমতা হয়নি আর কি। হুম ঠিক আছে হবে, কিন্তু আপনি ঘরের মধ্যে হাঁটাটা কিন্তু হাঁটতে হবে। হুম, ঘরের হুম মধ্যে একটু হাঁটছি, খাওয়া দাওয়ার পরে হাঁটছি। ওই হুম, রাত্রেবেলা বিশেষ করে খাওয়া দাওয়ার পরে কমসে কম 50 মিনিট ঘরের মধ্যে, এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর, ঠিক 40 থেকে আছে 50 মিনিট একটু করি আর কি। হুম ঠিক আছে, ছবিগুলো পাঠান। হ্যাঁ ঠিক। গুড মর্নিং। আচ্ছা, কিছু কথা শুনলেন অবভিয়াসলি। বলুন তো এনার কি হয়েছে? বলতে পারবেন কি হয়েছে? রোগটার নাম কি? রোগটা কি করে শুরু হয়েছিল? রোগটা এই যে এখন যে কন্ডিশনটা, এটা কিসের কমপ্লিকেশন? এটা কি আদৌ আসল রোগটা, নাকি এটা একটা রোগের কনসিকোয়েন্স চলছে? ডিজিজটা আসলে কি বলতে পারবেন? আচ্ছা দাঁড়ান, আমি আমার এখন যে ডায়েরিটা চলছে তার দুটো ডায়েরি আগের ডায়েরিটা নিয়ে আসি, না হলে এনার হিস্ট্রি বলা সম্ভব হবে না। ওয়েট 1 মিনিট। ওকে, আমি খাতা, দুটো বই, হ্যারিসন সব নিয়ে বসেছি। ওকে, 2017 সাল থেকে শুরু করি। 2017 সালের জুলাই মাসে পাছায় জ্বালা করছিল, অন্ডকোষটা বড় হয়ে যাচ্ছিল। আচ্ছা, জুলাই মাসের 13 তারিখ। আচ্ছা, ওষুধ অ্যান্টিবায়োটিক ডোজ বাড়িয়ে খেতে শুরু করলেন, কমে গেল। 2 দিন পর আবার বেড়ে গেল, আর কমছে না। পেনিসের মুখে জমে গেছিলো, পাশ থেকে চামড়াগুলো এসে এসে জমে গেছিলো। ইউরোলজিস্ট দেখানো হলো, সার্জেন দেখানো হলো,
প্রাইভেট ইউরোলজিস্ট দেখানো হলো, মেডিসিন খাওয়া হলো, কমে গেল। বসতে ব্যথা শুরু হলো, আবার অন্ডকোষ ফুলে গেল। মনে হলো ফিস্চুলার ট্র্যাক অন্ডকোষে ঢুকে যায়। মেডিসিন, সার্জেন, অ্যান্টিবায়োটিক। ডায়াগনোসিস হলো কর্নস ডিজিজ। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাওয়া হলো। তার আগে একটা হিস্ট্রি আছে, তার আগের বছর স্টুলের সময় ব্যথা হচ্ছে, মনে হচ্ছে ফোড়া হচ্ছে। 3-4 দিন পরে খুব বেড়ে গেল, সার্জারি হলো, শুকিয়ে গেল জায়গাটা, শুকিয়ে একটা ফিস্চুলা তৈরি হয়ে রইল। আচ্ছা, 3 বার সার্জারি করা হলো উইদিন 3 মান্থস। 3 বার সার্জারি হয়েছে 3 মাসের মধ্যে। আচ্ছা, 2021 থেকে কি তারপর ওনার ওই চলছিল। আচ্ছা, 2018 হলো, তারপর থেকে ব্যথা হতো আর ওষুধ খেত। আচ্ছা, 2016 বললাম, 17 বললাম, 18 বললাম, তারপর আস্তে আস্তে জিনিসটা ওরকমই ছিল, ব্যথা হতো, ওষুধ খেত, মিটে যেত। 2021 সালে খুব ব্যথা শুরু হলো, অ্যান্টিবায়োটিক পড়লো, কাজ হচ্ছে না। 2022-এ আবার সার্জারি হলো। একটা জায়গা শুকোচ্ছে না, একটা টানেল মনে হচ্ছে থেকে গেল। যখনই গ্যাস স্টুল বের হয়ে এদিক ওদিক ছড়িয়ে যায়, ওই টানেলের ভেতর ঢুকে যায়। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখানো হলো, 4টে ইঞ্জেকশন দেওয়া হলো। 1 বছর 3 মাস ভালো ছিলেন, জুলাই থেকে আবার শুরু হলো। ফিস্চুলার ট্র্যাকটা দিয়ে পুঁজ, রক্ত, হলদেটে পুঁজ এগুলো বেরোতে শুরু করলো। ডিউরিং স্টুল, আফটার স্টুল, ব্যথা এবং বার্নিং, জ্বালা করছে, যে জ্বালাটা আবার গরম জলে আরাম হয়। সিজ বাত নেন উনি, ওনার আরাম হয়। ছোটোবেলায় খুব ঘা প্যাঁচড়া হতো, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ছিল, মাথা ধরার হিস্ট্রি আছে, সেখানেও পেন কিলারের হিস্ট্রি আছে, পেটে যন্ত্রণা, জন্ডিস, টাইফয়েড, 2016 গলব্লাডার অপারেশন, জ্বর আসার একটা ক্রনিক একটা জ্বর আসার হিস্ট্রি, ওয়েদার চেঞ্জে ঠান্ডা লাগা, যে কোনো রোগ হলেই সাথে তাড়াতাড়ি খুব কাশির যে টেন্ডেন্সি আসে, এবং যত কাশেন মনে হয় যেন ফিস্চুলাটা বড় হয়ে যাচ্ছে। আমাশার ধাত। এইবার আমি আসি, এই যে বললাম আমাশার ধাত, ঘুম থেকে উঠতে গেলে, দাঁত মাজতে গেলে বমি পেত, সকালের বিকেলের পর থেকে খুব গ্যাস বেরোতো, খাবারে গ্যাপ থাকলে খাবারের পরে গ্যাস হতো। এই যে 4টে পয়েন্ট লাস্টে বললাম না পেশেন্টের হিস্ট্রিতে, এই 4টে পয়েন্ট কিন্তু আপনাদের অনেকেরই হয়। কেন আমি এই ভিডিওগুলো বানাই, যাতে আপনারা না মিস করে যান। কর্নস ডিজিজকে এমনিতে গ্যাস অম্বলের সমস্যা বলে মিস করে গেলে বাবা, পরে যে কী অদ্ভুত সিচুয়েশান আসবে। আপনারা এনার ভয়েস শুনলেন, এনার ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কাছে প্রায় 1 বছর না হলেও 9-10 মাস তো হচ্ছে, ঠিক আছে। এখন ওনার এবং আমাদের কাছে ট্রিটমেন্টের শুরুর পর থেকে আমার অত প্রথম দিকে মানে এটা এতটা, এবং এটার আমি কোনো ছবি শেয়ার করতে পারবো না। সব থেকে বড় কথা সেটা হচ্ছে মানে একদমই প্রাইভেসি রাখতেই হবে আমাকে। কাজেই যে জায়গায় মানে প্রাইভেট পার্টসের সমস্যা, তো কাজে আমি কিছুতেই ছবি শেয়ার করতে পারবো না। এবং মানে এর মাঝখানে, এই ট্রিটমেন্টের মাঝখানে প্রথমে ওষুধ খেয়ে উনি খুব ভালো, তারপরে আস্তে আস্তে এই বর্ষাকালটায় ওনার অ্যাগ্রাভেশন হয়। সেইটা হলো কনস্টিটিউশনের সাথে আমাদের ওয়েদার চেঞ্জের একটা বড় কি বলবো সম্পর্ক আছে। কাজেই ব্যাপারটা হচ্ছে আমি এবং ওনার এমনিতে কনস্টিটিউশনের এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট। একবার পাতলা হবে, একবার শক্ত হয়ে যাবে, একবার আমাশা হবে, মানে এটা পুরোটাই আসবে যাবে আসবে যাবে আসবে যাবের কেস, ঠিক আছে। তো উনি আমাদের প্রথমেই যখন কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি পড়লো, খুব ভালো রেজাল্ট, এবং সেটা কন্টিনিউ করছে। কিন্তু মাঝে মাঝে যেহেতু এটা ক্রনিক ডিজিজ, মাঝে মাঝে তার অ্যাকিউট এক্সাজারবেশন হতেই থাকে। এবার মানুষের পক্ষে তো বোঝা সম্ভব নয় কোনটায় আমার কতটা বেশি অ্যাগ্রাভেশন হবে। উনি হয়তো কখনো কিছু খেয়ে ফেলছেন, বা কখনো ওয়েদারের চেঞ্জ হচ্ছে, কিছু লাইফস্টাইলের মডিফিকেশান হচ্ছে, তখন ওটার অ্যাকিউট এক্সাজারবেশন হয়। এবং উনি এখন বলছেন ফিস্চুলার ট্র্যাক শুকোচ্ছে, হুইচ ইজ গ্রেট নিউজ। অ্যান্ড আমাদের মানে আপনাদের আশীর্বাদে, ঠাকুরের দয়ায় আমাদের যে প্রচুর দিনে 100টা রুগী তা হয় না, কিন্তু দিনে যদি 5 জনও হন, সেই 5 জন ইজ লাইক মোস্ট কমপ্লিকেটেড, ঠিক আছে। তো এই কর্নস ডিজিজ, তারপরে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস, এবং এমনভাবেই তার আনকন্ট্রোলড অবস্থা, সেটা আর অ্যাসিমটোম্যাটিক নেই, বাজে বাজে সিমটম চলেছে। স্কিনের অবস্থা খারাপ, চোখের গ্লুকোমা হয়ে গেছে, নার্ভের সমস্যা,
তারপরে হচ্ছে ধরুন মানে মায়েদের যেটা হয় পোস্টমেনোপজাল অ্যাট্রফি হয়ে যাচ্ছে, সেখানে জ্বালা করছে, তার সাথে নার্ভের সমস্যা, এই ধরনের একদম মানে মারাত্মক মারাত্মক কেস আসে, ঠিক আছে। তো এই আর কি, ওই জন্যই ওই আর যেগুলো মোটামুটি মানে অতটাও আপনাদের মধ্যে মানে অতটাও আমার লাগে না, কমপ্লিকেটেড লাগে না, সেগুলো আমি শেয়ার করি না। আচ্ছা, তারপরে ইনফার্টিলিটি, 40 বছর বয়স ইনফার্টিলিটি আমাদের পেশেন্ট, ঠিক আছে। মেল ইনফার্টিলিটি যে গ্রামাঞ্চলে এত হয় আমি জানতাম না, যতটা আমি অফলাইনে চেম্বার করতে গিয়ে দেখি। মানে অফলাইনে চেম্বারটা আমাদের মফস্বলে হলেও লোকজন সবাই মোটামুটি চুঁচড়ো, চন্দননগর, ওদিকে হচ্ছে বর্ধমান, দেবীপুর, বইচি, এইসব এরিয়া থেকে লোকজন আসেন। লোকাল লোকজনও আছেন 4-5 জন, ঠিক আছে, বেশিরভাগই বাইরের লোকজন। তো কাজেই এত ওই কাজেই মফস্বলে এত মেল ইনফার্টিলিটি দেখছি, কি বলবো। যাই হোক, আচ্ছা এবারে আমরা আসি মেডিসিন বইতে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো নাকি শুনবেন? আচ্ছা, ব্যাপারটা দেখুন, এখানে একটা জিনিস, এটা আপনাদের আমি হ্যারিসনের স্ক্রিনশট অ্যাটাচ করে দেবো, দেখবেন কমপ্লিকেশানে ফিস্চুলা ফর্মেশন। কি বলুন তো, শুরুটা হলো, শুরুতে ওই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন না নল, আস্তে আস্তে ওনার কমপ্লিকেশান, উনি তো আমাদের কাছে রোগটা যখন আসল নিজের ফর্মে ছিল তখন আসেননি, রোগটা যখন কমপ্লিকেটেড হয়ে গেল, যখন কিছুতেই কিছু করা যাচ্ছে না, তখন উনি এসেছিলেন আমাদের কাছে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাবেন মাল্টিপল লিশন তৈরি হয়ে যায়। আমি বলছি এটা দেখে, আপনারা তো মানে টেক্সট বুক পড়ার আপনাদের প্রয়োজন নেই, আমি টেক্সট বুক থেকে পড়ছি, আপনারা শুনুন, হ্যাঁ, জিনিসটা বুঝুন, ঠিক আছে। মানে কখন আপনার এমনিতে আমরা যে বলি না আমরা অ্যান্টাসিড ছাড়াই, আমরা এই মাইগ্রেন মানে মাইগ্রেন তো একটা ওয়ান সাইডেড ডিজিজ, এটা না সারানোটা ইজ নেক্সট টু ইম্পসিবল অ্যাকর্ডিং টু অর্গান অফ মেডিসিন। কিন্তু মানে আপনাদের আশীর্বাদে আমাদের প্রায় প্রত্যেকজন মাইগ্রেনের পেশেন্ট যারা আছেন সুস্থ আছেন, কাজেই সুন্দর ব্যাপার। তো এখানে দেখুন নাম্বার অফ লিজিয়নস হচ্ছে মাল্টিপল, ঠিক আছে, অনেকগুলো লিজিয়ন হয়ে যায়। আচ্ছা, এবং স্কিপ লিজিয়ন, এবং এই কনসিসের একটা যেটা ভালো জিনিস, মানে কি বলবো, মনদের ভালো বলতে পারেন, সেটা হচ্ছে পুরোটাকে টানা অ্যাটাক করে না, স্কিপ লিজন, ঠিক আছে। আচ্ছা, কোথায় না ইন্টেস্টাইনে, সেগমেন্ট অফ ইন্টেস্টাইন এখানে অ্যাটাক হচ্ছে। আচ্ছা, ওই জন্য স্ট্রিং সাইন বলা হয়। আচ্ছা, এবার আর্লি ম্যানিফেস্টেশন কি হয়, একথাস আলসার, মুখে ঘা হচ্ছে, ইনি যে যে জিনিসগুলো বললেন, আমাশা হতো, ঠিক আছে। আচ্ছা, দাঁত মাজতে গেলে বমি পেতো, নজিয়া তো থাকবেই, গ্যাস অম্বল তো ঠিক আছে, এগুলো হচ্ছে একদম প্রথম দিকের সাইন অ্যান্ড সিমটম, ঠিক আছে। এই যে দেখুন, পেনিট্রেটিং ফিস্টুলাস প্যাটার্ন, ফাইব্রোস্টেনোটিক অবস্ট্রাকটিভ প্যাটার্ন, এই প্যাটার্নের সমস্যাগুলো হয়। শুরুতে কি হয়, অ্যাবডোমিনাল পেন, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, মানে ডান দিকের নিচের দিকে অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে। আচ্ছা, ডায়রিয়া, ওয়েট লস, ঠিক আছে। আচ্ছা, এবং পেশেন্ট খাবার খেতে চায় না, কারণ খাবার পর তার সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা, যন্ত্রণা হয়, অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, নজিয়া মানে বমি ভাব, ভমিটিং, বমি, এক্সেসিভ বর্বরিগামি হলো। আচ্ছা, এখানে ওই যে বললাম পুরোটা হয় না, এখানে রেকটামটা কিন্তু মুক্তি পায়, মানে রেকটামে কোনো ম্যানিফেস্টেশন হয় না, ঠিক আছে, হলো। আচ্ছা, অ্যাবডোমিনাল টেন্ডারনেস, একটা প্যালপেবল মাস পাওয়া যায়, যেটা হচ্ছে ওই লুপ অফ যে ইন্টেস্টাইন তারই ম্যানিফেস্টেশন, এবং সেখানে অ্যাবসেস থাকে, ওই যে বলছে না যে পুঁজ বেরোয়, হলুদ বেরোচ্ছেন, ওইগুলো হচ্ছে ভেতরে অ্যাবসেস আছে, সেগুলো বেরোচ্ছে। আচ্ছা, ইভেন্ট মানে এটা তো অনেক দিন ট্রিটমেন্টের পর আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমাদের হোমিওপ্যাথি দিয়ে, আমাদের যেটা প্ল্যান অফ ট্রিটমেন্ট ছিল, হোমিওপ্যাথি দিয়ে ওনার কিন্তু ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব বার করা হয়েছিল। উনি বলছেন আমার লুঙ্গি ভিজে যাচ্ছে, ওই বলছেন এখন আর লুঙ্গি ভিজছে না, ঠিক আছে, মেডিসিন দেওয়া হয়েছিল, ওনার ভেতরের জিনিসপত্র বার করা হয়েছে, তারপর তাকে শুকোনোর ব্যবস্থা করা হয়েছে। মানে ধরুন একটা মানুষ, ধরুন আপনার একটা গামলায় নোংরা জল আছে, আমি গামলাটাকে ওপর থেকে ভালো করে সিমেন্টিং করে দিলাম, তাহলে আমার গামলাটা কি ঠিকঠাক হলো? আগে তো নোংরা জলটা ফেলতে হবে, তারপর সিমেন্টিংটা করতে হবে না,
সেইটাই এনার করা হচ্ছে, ঠিক আছে। এবং সেই পুরো প্ল্যান অফ ট্রিটমেন্টটা ওনাকে এক্সপ্লেন করা হয়েছে, কারণ উনি যথেষ্ট ভুগেছেন, উনি আর ভোগা ডিজার্ভ করেন না, ঠিক আছে। আচ্ছা, ম্যাল অ্যাবজর্পশন, ওয়েট লস, অ্যানিমিয়া এগুলো তো থাকবেই। তার সাথে হচ্ছে ক্রনিক ডায়রিয়া যেহেতু থাকে, তার জন্য সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স অ্যান্ড অল। আচ্ছা, এই যে দেখুন ওরাল আলসার, অ্যাপথাস আলসার, এই যে এখানে ঘা হয়, ঠিক আছে, অনেকেরই হয়। লোকজন বিকসুল কিনে কিনে খান, আপনারা খান, আমি জানি, কি বলবো বলুন, এগুলো আমি জানি না, খান আপনারা, বাবা বড় বড় ডাক্তার, কী আর করা যাবে। এই যে দেখুন পেরিয়ানাল ডিজিজ, ফিশার, ফিস্টুলা, স্কিন ট্যাগ, ঠিক আছে, এগুলো সব পাওয়া যাবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবং তার জন্য যেটা জেনারেল কনসিডারেশন যেটা করা হয় সেটা হচ্ছে স্মোকিং বন্ধ, ঠিক আছে। যদিও ইনি স্মোক করতেন না, কিন্তু এনার খাওয়া দাওয়ার হ্যাবিট খুব খারাপ ছিল, মানে ধরুন প্রচণ্ড স্পাইসি ফুড, এই সেই রাত জাগা এইগুলো ছিল, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তো লং স্ট্যান্ডিং ডায়রিয়া হবে, তারপর আটকে যাবে, তারপর পায়খানা হতে গেলে জান বার করে দেবে, হলো। আচ্ছা, তো এখানে মেজর যেটা কমপ্লিকেশান ফিস্টুলা ফর্মেশন, এইটা কিন্তু ওনার হয়ে আছে, এবং উনি এখন বলছেন ওনার অনেকটা ভালো হচ্ছে, শুকোচ্ছে নল। আমি জানি না ঈশ্বর কি চান কতদূর উনি কেমন থাকবেন, তবে আগের থেকে অনেক বেটার আছেন। এটা মানে যখন আর কিছুই করার ছিল না তখন তো এসেছিলেন আমাদের কাছে, সেই অবস্থা থেকে এখন যে অনেকটা বেটার আছেন, এই বলছেন শুকোচ্ছে নল। এবং মাঝখানের আগেও উনি ভালোই ছিলেন, ঠিক আছে। এমন নয় যে উনি যেদিন থেকে দেখালেন তারপর থেকে এতদিন লাগলো এই অবস্থায় আসতে, সেটা নয়, মাঝখানে উনি ভালোই ছিলেন এবং উনি ভালো আছেন আগের থেকে, এটা আমাদের খুব বড় পাওনা। এর থেকে বেশি আর কি চাই, এত কমপ্লিকেটেড কেস, এগুলো ভালো থাকছে, আর কি চাই। আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেটের সমস্যা হলে বহু মানুষের হয়, অল্টারনেটিভলি কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, প্লিজ ডোন্ট ইগনোর দিস। যখনই আপনার কনস্টিপেশন হচ্ছে তখনই আপনি পারগেটিভ খেয়ে নিচ্ছেন, যখনই আপনার ডায়রিয়া হচ্ছে বা পেটের সমস্যা হচ্ছে আপনি ওটু, তারপরে কী যেন বলে প্যান্ডি, তার সাথে হচ্ছে নরফ্লক্স, সব খাচ্ছেন, ঠিক আছে। তো করবেন না, ঠিক আছে। আমাদের যেমন কাল শুক্রবার একটা কেস টেকিং করলাম, পেশেন্ট বলছেন যে আমি বহুত দিন ধরে ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছি, মানে ওনার যে এখন যে সিমটমগুলো পাচ্ছি সেটা সমস্তটা পেন কিলারের সিমটম, বোঝা গেল। মানে পেন কিলার একটা মানুষকে সারা জীবন খাইয়ে গেলে যা সিমটম আসে সেই সিমটম। তো উনি বলছেন যে না, এখন সবাই বারণ করে, এখন আর আমি খাই না, কিন্তু এখন 78 বছর বয়স, না 68 বছর বয়স, 60, এখন 68 বছর বয়স, তো তার আগের জীবনটা তো আর ফিরিয়ে আনতে পারবো না, না, কী আর করবো বলুন। প্লিজ ডোন্ট ইগনোর। পেটের সমস্যা নিয়ে আমি বহুত দিন ভিডিও বানাইনি, যেহেতু মোটামুটি পেটের রুগীরা আমাদের মোটামুটি ভালোই আছেন এবং সবাই মোটামুটি ঠিকই আছেন। এই যেমন কালকে একজন বললেন যে খুব ভালো আছি, 5 বছর পর এরকম খেলাম, ঠিক আছে। তো এর থেকে বড় আর কী চাই, এর থেকে বড় পাওনা কী হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই।